আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি ছেলে আমার পেছনে দাঁড়িয়ে আছে এবং আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখে বল, মা, আমরা দেখতে স্বামী স্ত্রীর মতো লাগছি। সকালে উঠে বাথরুমে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। হঠাৎ দেখি ছেলে আমার পেছনে দাঁড়িয়ে। আমি চমকে গেলাম। সে আয়নায় আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আয়নায় আমাদের দেখো। আমি আয়নায় তাকালাম। সে আমার কাঁধে হাত রাখল। দেখো আমরা কেমন লাগছি। আমি বললাম, কি দেখতে? সে বলল, স্বামী স্ত্রীর মতো। আমি তার হাত সরিয়ে দিলাম। সে আবার রাখল। মা, আয়না কিন্তু মিথ্যা বলে না। আমরা সত্যিই জুটি। আমি পেছন ফিরে তাকালাম। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আয়না সত্যি বলে। আমি বললাম, তুই পাগল। সে আয়নার দিকে ইশারা করে বলল, আয়না বলছে আমি ঠিক। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আয়নার মতো সত্যি বলছি। তুমি আমার স্ত্রী হও। আয়নায় আমাদের প্রতিবিম্ব কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর তানিয়া। অভিজিৎ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দাঁত মাজছিলাম। হঠাৎ শুনলাম অভিজিৎ আমাকে ডাকছে। আমি বললাম, কি রে? সে বলল, মা, একটু এদিকে এসো তো। আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। সে আমাকে তার পাশে দাঁড় করিয়ে দিয়ে বলল, মা, আয়নায় দেখো। আমরা দেখতে কেমন লাগছি? আমি আয়নায় তাকালাম। সত্যিই আমরা দেখতে অনেকটা একই রকম লাগছি। সে আমার থেকে মাত্র 2 ইঞ্চি লম্বা। মা, তুমি আর আমি দেখতে স্বামী স্ত্রীর মতো লাগছি, তাই না? সে হেসে বলল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই কি বলছিস? সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো না, আমাদের উচ্চতা প্রায় সমান। তোমার চুল আর আমার চুলের রং একই। আমাদের মুখের গড়নও মিলছে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, অভিজিৎ, তুই এসব কি বলছিস? আমি তোর মা। সে হেসে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু আয়নায় তো আমরা দম্পতির মতো লাগছি। আমি রাগ করে বললাম, বোকার মতো কথা বলিস না। সে আবার আমার হাত ধরে বলল, মা, আমি মজা করে বলছি। কিন্তু সত্যিই আমরা দেখতে অনেক সুন্দর জোড়া লাগছি। তার এই কথায় আমার কেন জানি অস্বস্তি লাগছিল। আমি দ্রুত সেখান থেকে সরে গেলাম। রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে শুরু করলাম। অভিজিৎ আমার পেছনে এসে দাঁড়াল। মা, তুমি রাগ করেছ? আমি মাথা নেড়ে বললাম, না রে, রাগ করিনি। সে বলল, তাহলে আমার সাথে আরেকবার আয়নায় দেখবে? আমি তার দিকে তাকিয়ে বললাম, অভিজিৎ, তুই কেন বারবার এই কথা বলছিস? সে একটু লজ্জা পেয়ে বলল, আসলে মা, আমার বন্ধু রাজ বলেছিল যে আমার মা খুব সুন্দর। আর আমি বলেছিলাম যে আমরা দেখতে অনেক মিলি। তাই সে বলেছিল একসাথে ছবি তুলে পাঠাতে। আমি বললাম, আগে আয়নায় দেখি। কি বলেছিস তুই? আমি চমকে উঠলাম। অভিজিৎ বলল, মা, রাজ বলেছিল তুমি তার মায়ের থেকেও বেশি সুন্দর। আর আমি আর তুমি একসাথে থাকলে দেখতে ভাইবোনের মতো লাগবে না, দম্পতির মতো লাগবে। আমি ভাবলাম, এই ছেলেটা কি বলছে? তবে আমার মনে হল, এটা হয়তো তার বয়সের কারণে। আমি বললাম, ঠিক আছে, একবার দেখি। আমরা আবার আয়নার সামনে দাঁড়ালাম। এবার সে আমার কোমরে হাত রাখল। আমি তাকে বললাম, এভাবে দাঁড়িয়েও কেন? সে বলল, এটা হলো কাপলদের পোজ। আয়নায় দেখলাম সত্যিই আমরা দেখতে অনেকটা দম্পতির মতো লাগছি। মা, দেখো আয়না কি বলছে। আমরা পারফেক্ট কাপল। সে হেসে বলল। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, হয়েছে, এবার যাও। কিন্তু সে যাচ্ছিল না। বলল, মা, আমার একটা কনফিউশন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি কনফিউশন? সে বলল, আমি কি তোমাকে মা বলে ডাকব নাকি প্রিয়া বলে? আমার চোখ বড় হয়ে গেল। তুই কি বলছিস? সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা কেমন যেন অন্যরকম লাগছে। আমি তার কপাল ছুঁয়ে দেখলাম। তোর জ্বর আছে নাকি? সে আমার হাত ধরে রাখল। না মা, জ্বর নেই। আমি ঠিক আছি। তাহলে তুই এসব কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, গতকাল রাতে আমার একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে তুমি আর আমি স্বামী স্ত্রী ছিলাম। আমার মুখ শুকিয়ে গেল। তুই কি বলছিস অভিজিৎ?
সে আমার 2 হাত ধরে বলল, মা আমি জানি এটা ভুল। কিন্তু আয়নায় আমাদের দেখে মনে হচ্ছে আমরা একে অপরের জন্য তৈরি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, অভিজিৎ, তুই পাগল হয়ে গেছিস। আমি তোর মা গু। সে আয়নার দিকে দেখিয়ে বলল, কিন্তু আয়না বলছে আমরা কাপল। আমি রেগে গিয়ে বললাম, আয়না আবার কি বলবে? এসব বাজে কথা বন্ধ কর। সে বলল, ঠিক আছে মা, আমি এসব বলব না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে গি। কি প্রশ্ন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, যদি আমি তোর ছেলে না হতাম তাহলে তুমি আমাকে পছন্দ করতে? আমি তার দিকে তাকিয়ে বললাম, এসব কি প্রশ্ন করছিস তুই? সে বলল, একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন। আমি ভাবলাম একটু। তারপর বললাম, হ্যাঁ, তুই একটা ভালো ছেলে। যে কোনো মেয়েই তোকে পছন্দ করবে। সে খুশি হয়ে বলল, তাহলে তুমিও পছন্দ করতে? আমি বললাম, হ্যাঁ, তুই আমার পছন্দের ছেলে গু। তখন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিস করতে পারি? আমার চোখ বড় হয়ে গেল। কি বললি তুই? সে লজ্জা পেয়ে বলল, মানে গালে একটা কিস গু। আমি বললাম, তুই তো সবসময় গালে কিস করিস গু। সে আমার গালে একটা চুমু দিল। কিন্তু এবার সেই চুমুটা কেমন যেন অন্যরকম লেগেছিল। আমি তার দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তোমার চোখ খুব সুন্দর গু। আমি বললাম, ধন্যবাদ গু। তখন হঠাৎ তানিয়া রুমে ঢুকল। সে দেখল আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আছি। সে বলল, মা, তুমি আর দাদা কি করছো? আমি বললাম, কিছু না, তোর দাদা আয়নায় দেখছিল। তানিয়া বলল, আমিও দেখব। সে আমাদের মাঝে এসে দাঁড়াল। আয়নায় এখন আমরা 3জন দেখা যাচ্ছি। তানিয়া বলল, আমরা দেখতে একটা পারফেক্ট ফ্যামিলির মতো লাগছি। অভিজিৎ বলল, হ্যাঁ, কিন্তু মা আর আমি দেখতে কাপলের মতো লাগছি। তানিয়া হেসে বলল, তুমি বোকা দাদা। মা তো তোমার মা গু। অভিজিৎ বলল, আমি জানি। কিন্তু দেখতে তো কাপলের মতো লাগছি। তানিয়া বলল, এটা হলো কারণ তোমাদের চেহারা মিলছে। মা আর তুমি দেখতে একই রকম। আমি বললাম, ঠিক, আমরা মা ছেলে, তাই চেহারা মিলবেই গু। এরপর আমরা নাস্তা করতে বসলাম। খাওয়ার সময় অভিজিৎ বলল, মা, আমি তোমার সাথে একটা ছবি তুলব। আমি বললাম, কেন? সে বলল, রাজকে পাঠাব। আমি রাজি হয়ে গেলাম। খাওয়ার পর আমরা ছবি তুললাম। ছবিতে সত্যিই আমরা দেখতে কাপলের মতো লাগছিল। অভিজিৎ বলল, পারফেক্ট ছবি। সে রাজের কাছে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর রাজ ফোন করল। অভিজিৎ ফোন রিসিভ করল। রাজ বলল, দোস্ত, তোমার মা সত্যিই খুব সুন্দর। আর তোমরা দুজন দেখতে দম্পতির মতো লাগছ। অভিজিৎ খুশি হয়ে বলল, দেখেছিস তো? তখন রাজ বলল, দোস্ত, একটা কথা বলবো। অভিজিৎ বলল, বল। রাজ বলল, তোমার মা যদি তোমার মা না হতো তাহলে তুমি ওনাকে প্রপোজ করতে? অভিজিৎ হেসে বলল, অবশ্যই। রাজ বলল, তাহলে তুমি লাকি যে উনি তোমার মা। ফোন কেটে দেওয়ার পর অভিজিৎ আমার কাছে এল। সে বলল, মা, রাজ বলেছে তুমি খুব সুন্দর গু। আমি বললাম, ও আচ্ছা। সে বলল, আর সে বলেছে আমরা দেখতে দম্পতির মতো লাগছি। আমি বললাম, তুই রাজকে কি বলেছিস? সে বলল, আমি বলেছি তুমি আমার মা, কিন্তু দেখতে কাপলের মতো লাগছি। আমি বললাম, ঠিক আছে। তারপর সে বলল, মা, রাজ একটা প্রশ্ন করেছে। আমি জিজ্ঞেস করলাম, কি প্রশ্ন? সে বলল, যদি তুমি আমার মা না হতে তাহলে আমি তোমাকে প্রপোজ করতাম কিনা। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই কি উত্তর দিয়েছিস? সে লজ্জা পেয়ে বলল, আমি বলেছি হ্যাঁ গু। কেন বলেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কারণ তুমি সত্যিই খুব সুন্দর। আর আমার টাইপের গু। আমি বললাম, তোর টাইপ মানে? সে বলল, মানে আমি যেমন মেয়ে পছন্দ করি তুমি ঠিক তেমন। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস অভিজিৎ? সে বলল, মা, আমি সত্যি কথা বলছি। তুমি আমার আদর্শ মেয়ের মতো। আমি বললাম, কিন্তু আমি তো তোর মা। সে বলল, হ্যাঁ, এটাই সমস্যা গু। তখন হঠাৎ রাহুল অফিস থেকে ফিরে এল। সে দেখল আমরা কথা বলছি। রাহুল বলল, কি ব্যাপার? তোমরা কি নিয়ে কথা বলছ? আমি বললাম, কিছু না, অভিজিৎ আর আমি আয়নায় দেখছিলাম গু। রাহুল বলল, আয়নায় দেখে কি হয়েছে? অভিজিৎ বলল, বাবা, আমি আর মা দেখতে স্বামী স্ত্রীর মতো লাগছি। রাহুল হেসে বলল, এটা স্বাভাবিক। তুমি তো প্রিয়ার ছেলে। তোমাদের মুখের গড়ন মিলবেই কি। তারপর রাহুল বলল, আর তোমার মা সত্যিই খুব সুন্দর। তোমার বন্ধুরা ঈর্ষা করে কি? অভিজিৎ বলল, হ্যাঁ বাবা, রাজও তাই বলেছে। রাহুল বলল, রাজ কি বলেছে? অভিজিৎ বলল, সে বলেছে মা খুব সুন্দর। আর আমরা দেখতে কাপলের মতো লাগছি। রাহুল বলল, এসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি তোমার পড়াশোনা নিয়ে ভাবো। অভিজিৎ বলল, ঠিক আছে বাবা। কিন্তু আমি দেখলাম অভিজিৎ এখনও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে।
রাতে খাওয়ার সময় অভিজিৎ বলল, মা, আমি তোমার পাশে বসব। আমি বললাম, কেন? সে বলল, তোমার সাথে কথা বলব। আমি বললাম, ঠিক আছে। সে আমার পাশে এসে বসল। খাওয়ার সময় সে আমার হাতে হাত রাখল। আমি বললাম, কি করছিস? সে বলল, তোমার হাত ধরছি। আমি বললাম, কেন? সে বলল, ভালো লাগছে। আমি তার হাত সরিয়ে দিলাম। খাওয়া শেষে রাহুল টিভি দেখতে গেল। তানিয়া ঘুমাতে গেল। আমি আর অভিজিৎ রান্নাঘরে থালাবাসন ধুতে গেলাম। সেখানে সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, বল। সে বলল, আজ সকাল থেকে আমার মন খারাপ লাগছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, তোমাকে দেখে। আমি অবাক হয়ে বললাম, আমাকে দেখে কেন মন খারাপ? সে বলল, কারণ তুমি আমার মা। আর আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, অন্যভাবে মানে? সে বলল, একজন মেয়ে হিসেবে। আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি বললাম, অভিজিৎ, তুই কি বলছিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি বললাম, তোর কি হয়েছে? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। সে বলল, না মা, আমার ভালোবাসা অন্যরকম। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই কি বলতে চাচ্ছিস? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, মা, আমি তোমাকে একজন মেয়ে হিসেবে ভালোবাসি। আমার চোখ বড় হয়ে গেল। তুই কি বললি? সে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি সত্যি কথা বলছি। আমি তার কপাল ছুঁয়ে দেখলাম। তোর সত্যিই জ্বর নেই? সে বলল, না মা, আমি একদম ঠিক আছি। আমি বললাম, তাহলে তুই এসব কি বলছিস? সে বলল, আমি যা অনুভব করছি তাই বলছি। তখন রাহুল রান্নাঘরে এল। তোমরা কি করছো এত দেরি? আমি বললাম, থালা বাসন ধুচ্ছি। রাহুল বলল, তাড়াতাড়ি করো। আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে এলাম। আমার রুমে যাওয়ার সময় অভিজিৎ আমাকে থামিয়ে বলল, মা, আমি তোমার সাথে আরও কথা বলব। আমি বললাম, কাল বলিস কি? সে বলল, প্লিজ মা, এখনই কি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বলব। আমার রুমে গিয়ে আমি বিছানায় বসলাম। অভিজিৎ আমার সামনে চেয়ার টেনে বসল। সে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি রাগ করবে না? আমি বললাম, বলব। সে একটু ইতস্তত করে বলল, মা, আজ সকালে আয়নায় তোমাকে দেখার পর আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি অনুভূতি? সে বলল, আমার মনে হয়েছে তুমি শুধু আমার মা নও, তুমি একটি সুন্দর মেয়েও। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, অভিজিৎ, এটা স্বাভাবিক। প্রতিটা ছেলেই তার মায়ের সৌন্দর্য লক্ষ্য করে। কি? সে বলল, না মা, আমার অনুভূতি আলাদা। আমি বললাম, আলাদা মানে? সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে দেখে সেরকম অনুভব করি যেমন একটা ছেলে একটা মেয়েকে দেখে করে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই কি বোঝাতে চাচ্ছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা মাছেলের ভালোবাসা নয়। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, অভিজিৎ, তুই কি বলছিস জানিস? সে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি দাঁড়িয়ে বললাম, তোর মাথা ঠিক নেই, তুই ডাক্তার দেখা। সে আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমার কথা শুনছি, কিন্তু তুই যা বলছিস তা একদমই ভুল। আমি বললাম। সে বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি সত্যি কথা বলছি। আমি বললাম, তাহলে তুই এই অনুভূতি ভুলে যা। সে বলল, আমি চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আমি বললাম, কেন পারছিস না? সে বলল, কারণ তুমি খুব সুন্দর, আর আমার চোখে তুমি পারফেক্ট। আমি বললাম, অভিজিৎ, আমি তোর মা, তুই আমাকে এভাবে দেখতে পারিস না। সে বলল, মা, আমি জানি, কিন্তু আমার হৃদয় তা মানছে না। আমি বললাম, তোর হৃদয় কি বলছে? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমার হৃদয় বলছে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়ে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, বস, আমি আর শুনব না। সে আমার পা ধরে বলল, মা, প্লিজ, আমাকে বুঝতে দাও। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, কি বুঝাবি তুই? সে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, মা, আমি তোমাকে চাই। আমার চোখ বড় হয়ে গেল। তুই কি বললি? সে বলল, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। আমি তার গালে একটা চড় মেরে বললাম, তুই পাগল হয়ে গেছিস। সে গাল চেপে ধরে বলল, মা, আমি পাগল হইনি, আমি সত্যি কথা বলছি। আমি বললাম, তুই আমার ছেলে, আমি তোর মা। সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি আমি তোর ছেলে, কিন্তু আমি তোমাকে একটি মেয়ে হিসেবেও দেখি। আমি তার থেকে দূরে সরে গিয়ে বললাম, তুই ঘর থেকে বেরিয়ে যা। সে বলল, মা, আমি যাব, কিন্তু তার আগে একটা কথা বলব। আমি বললাম, কি? সে বলল, আমি জানি তুমি আমার কথায় রাগ করেছ, কিন্তু আমি যা বলেছি তা আমার হৃদয়ের কথা।
আমি বললাম তোর হৃদয় ভুল ও সে বলল হতে পারে। কিন্তু আয়না ভুল বলে না গিয়ে আমি জিজ্ঞেস করলাম, আয়না আবার কি বলে? সে বলল, আয়না বলে আমরা একসাথে সুন্দর লাগি উ। আমি রেগে গিয়ে বললাম, আয়নার কথা ভুলে যা উ। সে বলল, ঠিক আছে মা। কিন্তু আমার অনুভূতি ভুলতে পারব না গিয়ে আমি বললাম, তাহলে ভুলার চেষ্টা কর উ। সে বলল, আমি চেষ্টা করব গু। তারপর সে দরজার কাছে গিয়ে ফিরে তাকাল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি ইউ। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি ই। সে বলল, কিন্তু আমাদের ভালোবাসা আলাদা কি বলে সে চলে গেল। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি অভিজিতের কথা ভাবতে লাগলাম। সে সত্যিই কি এমন অনুভব করছে? নাকি এটা তার বয়সের প্রভাব? আমি ভাবলাম হয়তো সে কনফিউজড। আমি তাকে সময় দিব। পরের দিন সকালে উঠে দেখি অভিজিৎ এখনও ঘুমাচ্ছে। আমি নাস্তা বানিয়ে তাকে ডাকলাম। সে উঠে এসে আমার কাছে দাঁড়াল। গুড মর্নিং মা ঘু। আমি বললাম, গুড মর্নিং খে। নাস্তার টেবিলে বসার সময় সে আমার পাশে বসতে চাইল। আমি বললাম, তুই তোর নিজের জায়গায় বস ই। সে বলল, কেন মা? আমি তোমার পাশে বসতে পারব না। আমি বললাম, কাল রাতে যা বলেছিস তারপর? সে লজ্জা পেয়ে বলল, মা, আমি দুঃখিত গু। আমি বললাম, তুই সত্যিই দুঃখিত? সে বলল, হ্যাঁ মা গু। আমি বললাম, তাহলে এসব কথা আর বলবি না? সে একটু চুপ থেকে বলল, আমি চেষ্টা করব উ। নাস্তার পর সে কলেজে যাওয়ার জন্য তৈরি হল। যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি যাচ্ছি ইউ। আমি বললাম, যা উ। সে বলল, আমার জন্য দোয়া করিস গু। আমি বললাম, কিসের দোয়া? সে বলল, যেন আমার মন ঠিক হয় ই। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই ঠিক হয়ে যাবি উ। সে বলল, আমি আশা করি। তারপর সে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু হঠাৎ ফিরে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে গিয়ে বললাম, কি করছিস? সে বলল, তোমাকে ভালোবাসার জন্য ও। আমি তাকে ছাড়িয়ে দিয়ে বললাম, এভাবে জড়িয়ে ধরিস না ই। সে বলল, কেন? আমি বললাম, কারণ তুই গতকাল যা বলেছিস উ। সে বলল, ঠিক আছে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি ই বলে সে চলে গেল। আমি ভাবলাম, এই ছেলেটা আসলে কি চাইছে? দুপুরে খাবার সময় তানিয়া বলল, মা, দাদা আজ অদ্ভুত ব্যবহার করছে উ। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? তানিয়া বলল, সে তোমার কথা বারবার বলছে খু। আমি বললাম, কি বলছে? তানিয়া বলল, বলছে তুমি খুব সুন্দর। আর তোমাদের একসাথে দেখতে ভালো লাগে খু। আমি বললাম, এটা তো স্বাভাবিক উ। তানিয়া বলল, কিন্তু সে বলেছে তোমাদের দেখতে স্বামী স্ত্রীর মতো লাগে গি। আমি অবাক হয়ে বললাম, সে তোকে এসব বলেছে? তানিয়া বলল, হ্যাঁ। আর বলেছে যদি তুমি তার মা না হতে তাহলে সে তোমাকে বিয়ে করত গি। আমার মাথা ঘুরে গেল। বিকেলে অভিজিৎ কলেজ থেকে ফিরল। সে আমার কাছে এসে বলল, মা, আমি ফিরে এসেছি উ। আমি বললাম, আমি দেখতে পাচ্ছি ও। সে বলল, তুমি রাগ করে আছো? আমি বললাম, না গু। সে আমার পাশে বসে বলল, মা, আজ কলেজে আমার বন্ধুদের সাথে তোমার ছবি দেখিয়েছি উ। আমি জিজ্ঞেস করলাম, কি বলেছে তারা? সে বলল, সবাই বলেছে তুমি খুব সুন্দর উ। আর কি বলেছে? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, অনেকেই বলেছে আমরা দেখতে ভাইবোনের মতো লাগি কু। আমি বললাম, ভাইবোনের মতো? সে বলল, হ্যাঁ। কিন্তু রাজ বলেছে আমরা দেখতে কাপলের মতো লাগি গু। আমি বললাম, রাজ কেন এসব বলে? সে বলল, কারণ আমাদের উচ্চতা সমান। আর আমাদের চেহারা মিলছে কু। আমি বললাম, এটা স্বাভাবিক। আমি তোর মা গু। তখন সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি? সে বলল, আজ কলেজে আমার খুব মন খারাপ ছিল উ। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ আমি তোমাকে ভুলতে পারছি না ঘ। আমি বললাম, তুই আমাকে ভুলবি কেন? সে বলল, মানে গতকাল যা বলেছিলাম সেই অনুভূতি ভুলতে পারছি না ঘ। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই আবার সেই কথা বলছিস গু। সে বলল, মা, আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি ঘু। আমি বললাম, কেন পারিসনি? সে বলল, কারণ তোমার মতো সুন্দর মেয়ে আমি আর দেখিনি ঘু। আমি বললাম, অভিজিৎ, আমি তোর মা ঘু। সে বলল, আমি জানি, কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও, তুমি একটি সুন্দর মেয়েও ই। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি আর শুনব না গু। সে আমার হাত ধরে বলল, মা, প্লিজ গু। প্লিজ কি? আমি বললাম। সে বলল, আমার কথা বুঝতে চেষ্টা করো ই। আমি বললাম, আমি কি বুঝব? তুই ভুল কথা বলছিস ই। সে বলল, মা, আমি ভুল কথা বলছি না, আমি সত্যি কথা বলছি উ। তখন রাহুল অফিস থেকে ফিরল। সে দেখল আমরা কথা বলছি। রাহুল বলল, কি ব্যাপার? তোমরা আবার কি নিয়ে কথা বলছ? আমি বললাম, কিছু না গু। অভিজিৎ বলল, বাবা, আমি মায়ের সাথে কথা বলছিলাম গু। রাহুল বলল, কি নিয়ে? অভিজিৎ বলল, মায়ের সৌন্দর্য নিয়ে। রাহুল হেসে বলল, তোমার মা সত্যিই সুন্দর ও। অভিজিৎ বলল, হ্যাঁ বাবা। আর আমি ভাবছি আমি কেন এত সৌভাগ্যবান উ।
রাহুল বলল, কি অর্থে? অভিজিৎ বলল, এত সুন্দর একজন মায়ের ছেলে হওয়ার জন্য। রাহুল বলল, এটা ঠিক কথা। তারপর রাহুল আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, তুমি সত্যিই খুব সুন্দর গু। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছো? রাহুল বলল, সত্যি কথা বলছি। অভিজিতের বন্ধুরাও তাই বলে। অভিজিৎ বলল, হ্যাঁ বাবা। রাজ বলেছে আমি আর মা দেখতে পারফেক্ট জুটি গু। রাহুল বলল, সেটা স্বাভাবিক। তোমরা মা ছেলে। অভিজিৎ বলল, কিন্তু রাজ বলেছে আমরা দেখতে স্বামী স্ত্রীর মতো লাগি। রাহুল হেসে বলল, এসব কিশোরদের কথা। তোমাদের চেহারা মিলছে বলেই এমন লাগছে গি। রাতে খাওয়ার সময় অভিজিৎ আমার পাশে বসল। রাহুল বলল, তুমি কেন প্রিয়ার পাশে বসেছ? অভিজিৎ বলল, মায়ের সাথে কথা বলব। রাহুল বলল, কি কথা? অভিজিৎ বলল, বন্ধুদের কথা। খাওয়ার সময় অভিজিৎ আমার প্লেট থেকে খাবার নিয়ে খেল। আমি বললাম, তুই কেন আমার প্লেট থেকে খাচ্ছিস? সে বলল, তোমার হাতের রান্না ভালো লাগে। আমি বললাম, তোর প্লেটেও তো একই রান্না গু। সে হেসে বলল, কিন্তু তোমার প্লেট থেকে খেতে ভালো লাগে। রাহুল বলল, এটা কি ব্যাপার? অভিজিৎ বলল, বাবা, মা আর আমি অনেক কিছু শেয়ার করি। রাহুল বলল, সেটা ঠিক। খাওয়া শেষে আমি রান্নাঘরে গেলাম। অভিজিৎ আমার পেছনে এল। সে বলল, মা, আমি তোমাকে হেল্প করব। আমি বললাম, ঠিক আছে। থালা ধোয়ার সময় সে আমার কাছে দাঁড়িয়ে থাকল। হঠাৎ সে আমার কাঁধে হাত রাখল। আমি বললাম, কি করছিস? সে বলল, কিছু না। আমি তার হাত সরিয়ে দিলাম। সে আবার রাখল। আমি বললাম, হাত সরা। সে বলল, কেন? আমি তার দিকে ফিরে বললাম, কারণ তুই গতকাল যা বলেছিস। সে বলল, মা, আমি শুধু তোমাকে হেল্প করতে চাইছি। আমি বললাম, তাহলে অন্যভাবে হেল্প কর। কাজ শেষ করে আমি রুমে যেতে গেলাম। সে আমাকে থামিয়ে বলল, মা, আজ রাতে আমি তোমার সাথে কথা বলব। আমি বললাম, না। সে বলল, কেন? আমি বললাম, কারণ তুই ভুল কথা বলিস গু। সে বলল, আমি আজ ভুল কথা বলবো না। আমি বললাম, তাহলে কি বলবি? সে বলল, আমার মনের কথা। আমি বললাম, তোর মনের কথা আমি শুনতে চাই না। সে বলল, প্লিজ মা। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে, কিন্তু ভুল কথা বলবি না। সে বলল, আমি চেষ্টা করব। আমরা আমার রুমে গেলাম। আমি বিছানায় বসলাম। সে আমার সামনে দাঁড়াল। সে বলল, মা, আমি তোমাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য? সে বলল, আমাকে জন্ম দেওয়ার জন্য। আমি হেসে বললাম, এটা তো আমার দায়িত্ব ছিল। সে বলল, কিন্তু তুমি আমাকে এত সুন্দর করে বড় করেছ। আমি বললাম, তুই সুন্দর ছেলে। সে বলল, আমি সুন্দর কারণ তুমি আমার মা। আমি বললাম, ধন্যবাদ গো। তারপর সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি গিফট? সে পকেট থেকে একটা ছোট বক্স বের করল। বলল, এটা। আমি বক্সটা খুলে দেখলাম একটা সুন্দর আংটি। আমি বললাম, এটা কোথা থেকে এনেছিস? সে বলল, আজ কলেজের পর দোকান থেকে কিনেছি। আমি বললাম, কেন কিনেছিস? সে বলল, তোমার জন্য। আমি বললাম, কিন্তু কেন? সে বলল, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি বললাম, আমি তো সবসময় তোর প্রিয়। সে বলল, কিন্তু এবার আলাদা কারণে। কি কারণে? আমি জিজ্ঞেস করলাম। সে একটু থেমে বলল, কারণ আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়ে মনে করি। আমি বললাম, অভিজিৎ, তুই আবার সেই কথা বলছিস। সে বলল, মা, আমি প্রমিস করেছিলাম ভুল কথা বলব না। আর আমি ভুল কথা বলছি না। আমি বললাম, তাহলে ঠিক কথা কি? সে বলল, ঠিক কথা হলো আমি তোমাকে ভালোবাসি। আমি আংটিটা বক্সে রেখে দিয়ে বললাম, আমিও তোকে ভালোবাসি। সে বলল, কিন্তু আমার ভালোবাসা আলাদা। আমি বললাম, আলাদা কেন? সে বলল, কারণ আমি তোমাকে একটি পূর্ণাঙ্গ মেয়ে হিসেবে ভালোবাসি। আমি দাঁড়িয়ে বললাম, তুই আবার সেই কথা শুরু করলি। সে আমার হাত ধরে বলল, মা, আমি মিথ্যা বলছি না। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তাহলে সত্যি কি? সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, সত্যি হলো আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমি চোখ বড় করে বললাম, তুই কি বললি? সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি বিছানায় বসে পড়লাম। সে আমার কাছে এসে বলল, মা, তুমি কেমন লাগছে? আমি বললাম, আমার মাথা ঘুরছে। সে আমার মাথায় হাত রেখে বলল, আমি পানি নিয়ে আসি। সে পানি নিয়ে এসে আমাকে দিল। আমি পানি খেয়ে একটু ভালো বোধ করলাম। সে আমার পাশে বসে বলল, মা, তুমি ভালো আছো? আমি বললাম, হ্যাঁ। তারপর সে বলল, মা, আমি যা বলেছি সেটা নিয়ে তুমি অসুস্থ হয়ে পড়েছ। আমি বললাম, তুই যা বলেছিস সেটা কি স্বাভাবিক? সে বলল, আমি জানি এটা স্বাভাবিক না, কিন্তু আমার কাছে এটাই স্বাভাবিক লাগছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, অভিজিৎ, তুই বুঝতে পারছিস না তুই কি বলছিস? সে বলল, আমি পারফেক্টলি বুঝতে পারছি। আমি বললাম, তাহলে তুই এসব কেন ভাবছিস?
সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, মা, আমি কখনো কোনো মেয়েকে তোমার মতো সুন্দর মনে করিনি গিয়ে আমি বললাম, কারণ আমি তোর মা। তোর কাছে আমি সবসময় সুন্দর লাগবু। সে বলল, না মা, এটা আলাদা গু। কিভাবে আলাদা? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমি যখন অন্য মেয়েদের দেখি তখন তাদের তোমার সাথে তুলনা করি গিয়ে আমি বললাম, এটা স্বাভাবিক। সে বলল, কিন্তু আমি কখনো কোনো মেয়েকে তোমার সমান মনে করি না গি। আমি বললাম, সেটা কারণ আমি তোর মা। মায়েরা ছেলেদের কাছে সবচেয়ে সুন্দর লাগে। সে বলল, তাহলে আমি কেন অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারি না? আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, আমার অনেক বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে খুশি। কিন্তু আমি কোনো মেয়েতে আগ্রহ পাই না গিয়ে আমি বললাম, এটা হয়তো তোর সময় আসেনি কি? সে বলল, না মা, আমি বুঝে গেছি কেন আমি অন্য মেয়েদের পছন্দ করি না গিয়ে। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, কারণ আমার স্ট্যান্ডার্ড খুব হাই। আর সেই স্ট্যান্ডার্ড তুমি আমি মাথা নেড়ে বললাম, অভিজিৎ, তুই ভুল ভাবছিস গো। সে আমার হাত ধরে বলল, মা, আমি ভুল ভাবছি না। আমি তোমার মতো মেয়ে খুঁজছি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তাহলে খোঁজ পাবি কি? সে বলল, কিন্তু তোমার মতো মেয়ে তো একটাই আছে গি। কে? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, তুমি। আমি রেগে গিয়ে বললাম, অভিজিৎ, এখনই এসব বাজে কথা বন্ধ কর। সে বলল, ঠিক আছে মা, কিন্তু তারপর বলল, কিন্তু আমার অনুভূতি বন্ধ হবে না গু। আমি দাঁড়িয়ে বললাম, তুই এখন যা। আমি একা থাকতে চাই। সে বলল, ঠিক আছে কি? তারপর দরজার কাছে গিয়ে ফিরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো উত্তর দিলাম না। সে চলে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি অনেক ভাবলাম। অভিজিতের আচরণ দিন দিন অদ্ভুত হচ্ছে। আমি ভাবলাম রাহুলকে বলব কিনা। কিন্তু তারপর ভাবলাম, হয়তো এটা শুধু একটা ফেজ। ছেড়ে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে উঠে দেখি অভিজিৎ আমার জন্য চা বানিয়ে রেখেছে। আমি চা খেতে খেতে তাকে জিজ্ঞেস করলাম, তুই আজ এত তাড়াতাড়ি উঠেছিস কেন? সে বলল, তোমার জন্য চা বানাতে। আমি বললাম, কেন? সে বলল, তুমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি বললাম, আমি সবসময় ছিলাম কি? সে বলল, কিন্তু এখন আরও বেশি। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুই আবার শুরু করলি গু। সে বলল, মা, আমি কিছু বলিনি। শুধু তোমার যত্ন নিচ্ছি। আমি বললাম, ঠিক আছে কি? তারপর নাস্তা বানাতে গেলাম। সেও আমার সাথে রান্নাঘরে এল। রান্না করার সময় সে আমার পাশে দাঁড়িয়ে থাকল। আমি বললাম, তুই কেন দাঁড়িয়ে আছিস? সে বলল, তোমাকে দেখছি। আমি বললাম, আমাকে দেখে কি হবে? সে বলল, ভালো লাগে। আমি তার দিকে তাকালাম। দেখলাম সে সত্যিই আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। আমি বললাম, তুই এভাবে তাকিয়েও কেন? সে বলল, তুমি সুন্দর। আমি বললাম, আমি তোর মা। সে বলল, আমি জানি। কিন্তু তুমি সুন্দর। আমি বললাম, ধন্যবাদ। তারপর রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম যে সে আমার দিকে তাকিয়ে আছে। নাস্তার সময় সে আমার পাশে বসল। আমি বললাম, তোর নিজের জায়গায় বস। সে বলল, আমি এখানেই বসব। আমি বললাম, কেন? সে বলল, তোমার কাছে থাকতে ভালো লাগে। খাওয়ার সময় সে আমার দিকে বারবার তাকাচ্ছিল। আমি বললাম, তুই কেন আমার দিকে তাকিয়ে আছিস? সে বলল, তোমার মুখটা দেখছি। আমি বললাম, আমার মুখে কি আছে? সে বলল, সৌন্দর্য। আমি লজ্জা পেয়ে বললাম, খাওয়া শেষ করে কলেজে যা। সে বলল, আমি আজ কলেজে যাব না। আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, তোমার সাথে থাকবো। আমি বললাম, কেন? সে বলল, আমার তোমার সাথে কথা বলার আছে। আমি বললাম, কি কথা? সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে। কি? আমি বললাম, তোর ভবিষ্যৎ নিয়ে কলেজে গিয়ে ভাবু। সে বলল, আমার ভবিষ্যৎ তোমার সাথে জড়িত। আমি বললাম, সেটা কিভাবে? সে বলল, আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে চাই। আমি বললাম, তুই তো আমার সাথেই আছিস। সে বলল, না মা, আমি আলাদাভাবে থাকতে চাই। আমি বললাম, আলাদাভাবে মানে? সে একটু থেমে বলল, স্বামী স্ত্রী হিসেবে। আমি চমকে উঠে বললাম, তুই আবার সেই কথা বলছিস? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি বললাম, তুই পাগল? সে বলল, না, আমি পাগল না। আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। কিন্তু মা হিসেবে। সে বলল, কিন্তু আমি তোমাকে একটি মেয়ে হিসেবে ভালোবাসি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এখনই কলেজে যা। সে বলল, আমি যাব না। আমি বললাম, কেন যাবি না? সে বলল, আমি তোমার পাশ ছেড়ে যেতে চাই না। আমি বললাম, তুই আমার পাশেই আছিস। সে বলল, কিন্তু আমি আরও কাছে থাকতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কতটা কাছে? সে আমার কাছে এসে বলল, একদম কাছে। কি বলে সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, তুই কি করছিস? সে বলল, তোমাকে জড়িয়ে ধরছি।
আমি বললাম, এভাবে জড়িয়ে ধরিস না। সে বলল, কেন? আমি বললাম, কারণ এটা ঠিক না। সে বলল, কেন ঠিক না? আমি বললাম, কারণ আমি তোর মা। সে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে দেখি না। আমি বললাম, তাহলে কি হিসেবে দেখিস? সে বলল, একটি সুন্দর মেয়ে হিসেবে। আমি বললাম, অভিজিৎ, তুই ভুল পথে যাচ্ছিস। সে বলল, আমি ভুল পথে যাচ্ছি না। আমি আমার হৃদয়ের কথা বলছি। আমি বললাম, তোর হৃদয় ভুল। সে বলল, হৃদয় কখনো ভুল হয় না। আমি বললাম, তাহলে আমার হৃদয় কি বলে জানিস? সে জিজ্ঞেস করল, কি বলে? আমি বললাম, আমার হৃদয় বলে তুই আমার ছেলে। আর আমি তোর মা। সে বলল, কিন্তু আমার হৃদয় বলে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়ে। আমি রেগে গিয়ে বললাম, আমি আর শুনব না। সে আমার হাত ধরে বলল, মা, প্লিজ। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখনই কলেজে যা। সে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর তৈরি হয়ে যাওয়ার আগে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি কোনো উত্তর দিলাম না। সে চলে গেল। দুপুরে একা একা বাসায় থাকার সময় আমি ভাবতে লাগলাম, অভিজিতের আচরণ দিন দিন বিকৃত হচ্ছে। আমি কি করব? রাহুলকে বলবো, নাকি অভিজিতের সাথে কঠোরভাবে কথা বলবো? হঠাৎ মনে হলো, হয়তো আমার আচরণেই কোনো ভুল আছে। আমি কি অভিজিতের সাথে বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করি, তাই সে কনফিউজড হয়েছে? আমি ভাবলাম, হয়তো আমার আচরণ একটু পরিবর্তন করতে হবে। বিকেলে অভিজিৎ কলেজ থেকে ফিরল। সে আমার কাছে এসে বলল, মা, আমি এসেছি। আমি বললাম, দেখছি। সে বলল, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো। সে আমার পাশে বসতে চাইল। আমি বললাম, তুই ওখানে বস। সে বলল, কেন? আমি বললাম, আমি বলেছি। সে দূরে বসল, কিন্তু আমার দিকে তাকিয়ে থাকল। আমি বললাম, তুই কেন আমার দিকে তাকিয়ে আছিস? সে বলল, তোমার মুখ দেখছি। আমি বললাম, অন্যদিকে তাকাগু। সে বলল, কেন? আমি বললাম, আমি বলেছি। সে অন্যদিকে তাকাল, কিন্তু কিছুক্ষণ পর আবার আমার দিকে তাকাতে শুরু করল। আমি বললাম, তুই আবার আমার দিকে তাকিয়েছিস। সে বলল, অভ্যাস। আমি বললাম, এই অভ্যাস ছাড়। সে বলল, আমি চেষ্টা করব। তারপর বলল, মা, আজ কলেজে আমার মন খারাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, তোমার কথা ভাবছিলাম। আমি বললাম, আমার কি কথা? সে বলল, তুমি আমার উপর রাগ করেছ। আমি বললাম, আমি রাগ করিনি। সে বলল, তাহলে তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি বললাম, কেমন আচরণ? সে বলল, দূরত্ব বজায় রাখছ। আমি বললাম, আমি দূরত্ব বজায় রাখছি না। সে বলল, তাহলে আমাকে কাছে বসতে দিচ্ছ না কেন? আমি বললাম, কারণ তুই ভুল কথা বলিস। সে বলল, আমি কি সত্যিই ভুল কথা বলি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, কিন্তু আমার কাছে সেটা সত্যি লাগে। আমি বললাম, তোর কাছে যা লাগে তা মূল বিষয় না। মূল বিষয় হলো সত্যিটা কি। সে বলল, সত্যিটা কি? আমি বললাম, সত্যি হলো আমি তোর মা। তুই আমার ছেলে। সে বলল, আর? আমি বললাম, আর কিছু না। সে বলল, কিন্তু আমার মনে হয় আরও কিছু আছে। আমি রেগে গিয়ে বললাম, আরও কিছু নেই। সে বলল, ঠিক আছে। তারপর একটু চুপ থেকে বলল, মা, আমি তোমার কাছে একটা প্রমিস করব। আমি জিজ্ঞেস করলাম, কি প্রমিস? সে বলল, আমি আর তোমাকে ভুল কথা বলবো না। আমি বললাম, সত্যি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে। তারপর সে বলল, কিন্তু একটা শর্ত আছে। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? সে বলল, তুমিও আমার সাথে আগের মতো ব্যবহার করবে। আমি বললাম, মানে? সে বলল, আমাকে কাছে বসতে দেবে, আমার সাথে স্বাভাবিক কথা বলবে। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে। সে খুশি হয়ে আমার কাছে এসে বসল। আমি তাকে কিছু বললাম না। সে বলল, ধন্যবাদ মা। আমি বললাম, কিসের জন্য? সে বলল, আমাকে ক্ষমা করার জন্য। আমি বললাম, তুই যদি সত্যিই ভুল কথা না বলিস, তাহলে আমার কোনো সমস্যা নেই। সে বলল, আমি চেষ্টা করব। তারপর আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। সে বলল, তাহলে সব ঠিক আছে। আমি বললাম, হ্যাঁ। কিন্তু আমার মনে একটা সন্দেহ ছিল। অভিজিৎ কি সত্যিই পরিবর্তন হয়েছে? রাতে খাওয়ার সময় অভিজিৎ স্বাভাবিক আচরণ করল। সে আমার সাথে হাসিখুশি কথা বলল। আমিও স্বাভাবিক আচরণ করলাম। রাহুল বলল, আজ তোমরা দুজন খুব খুশি লাগছ। আমি বললাম, হ্যাঁ। অভিজিৎ বলল, বাবা, আমি আর মা একটা সমঝোতায় পৌঁছেছি। রাহুল বলল, কি সমঝোতা? অভিজিৎ বলল, আমরা একে অপরকে আরও ভালো বুঝতে চেষ্টা করব। রাহুল বলল, এটা ভালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়া, তুমি খুশি লাগছ? আমি বললাম, হ্যাঁ, আমি খুশি। কিন্তু মনের ভেতরে একটা অস্বস্তি ছিল। খাওয়ার পর আমি রান্নাঘরে কাজ করতে গেলাম। অভিজিৎ আমাকে সাহায্য করল।
কিন্তু এবার সে আমার খুব কাছে আসেনি। একটা সুন্দর দূরত্ব বজায় রেখে কাজ করল। কাজ শেষে সে বলল, মা, আমি রুমে যাচ্ছি। আমি বললাম, যা। সে বলল, গুড নাইট। আমি বললাম, গুড নাইট। সে চলে গেল। আমি ভাবলাম, হয়তো অভিজিৎ সত্যিই নিজেকে সামলেছে। হয়তো এটা সত্যিই একটা ফেজ ছিল। এখন ঠিক হয়ে গেছে। কিন্তু রাত 2টার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ আমার রুমে আছে। আমি চোখ খুলে দেখি অভিজিৎ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে বললাম, তুই এখানে কি করছিস? সে ফিসফিস করে বলল, বাবা জেগে যাবে। আমি বসে বললাম, তুই আমার রুমে কি করছিস? সে আমার পাশে বসে বলল, তোমার সাথে কথা বলব। আমি বললাম, এই রাতে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, কি কথা? সে বলল, আমি ঘুমাতে পারছি না। আমি বললাম, কেন? সে বলল, তোমার কথা ভাবছি। আমি বললাম, তুই তো প্রমিস করেছিলি ভুল কথা বলবি না। সে বলল, আমি ভুল কথা বলছি না। তাহলে কি বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তোমার কথা ভাবছি। এটা ভুল। আমি বললাম, না, কিন্তু তুই এ সময় আমার রুমে এসেছিস কেন? সে বলল, আমার ভালো লাগছে না। আমি বললাম, কি ভালো লাগছে না? সে আমার কাছে আরও এসে বলল, তোমার থেকে দূরে থাকতে। আমি বললাম, অভিজিৎ, তুই আবার সেই কথা বলছিস? সে বলল, না মা, আমি অন্য কথা বলছি। আমি বললাম, কি কথা? সে বলল, আমি